পুরান ঢাকার হাজারীবাগে এবার আগুনে পুড়ল লেদার গোডাউন। বহুতল ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলা ভস্মীভূত, জানা যায়নি কারণ, বিপুল মালামাল ছাই। লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। দ্রুত ভোট চান ফারুক। 15 বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াতের। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্যের পক্ষে বিশেষজ্ঞরাও, মূলনীতি পরিবর্তনে ভিন্নমত। সবার মতামতে চূড়ান্ত প্রস্তাবনা তৈরির আশা নাগরিক কমিটির। চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ আলমের। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকার বেশি লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদককে আরও সক্রিয় হওয়ার পরামর্শ। এবং আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছরের সাজা। স্ত্রী বুশরা বিবির 7 উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা পিটিআইয়ের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। প্রায় 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগে লেদার গোডাউনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিকেল 4:45টার দিকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। উদ্ধার কাজে সহযোগিতা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। ফায়ার সার্ভিস জানায়, দুপুর 2:15টার দিকে আগুন লাগে। তীব্রতা বাড়ার খবরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, 7তলা ভবনটির 5তলা থেকে আগুনের সূত্রপাত। এখনও হতাহতের খবর জানা যায়নি। জুমার নামাজ পড়ে আসার সময় দেখি হঠাৎ করে ওখান থেকে আগুন জ্বলতেছে। আমরা তো সবাই মিলে আমরা আসলাম, আসার পর দেখি যে আপনার আগুনের ধোঁয়ায় এত পরিমাণ ছিল বলার বাইরে। 5তলায় কিসের থেকে লাগছে কইতে পারি না। ওই জায়গায় হলো আপনার চামড়ার যে কেমিক্যাল, এই যে হলো আগুনের, এটা হলো পরিস্থিতি। ওই টাইমে আমি এই যে উপরে ছিলাম, ঠিক আছে, কিন্তু ওই টাইমে আর বাইরে যেতে পারি না। আমরা লাস্টে অনেক ইয়া করছি। পরে এই সাইডে একটা গেট ছিল, যে 3 নাম্বার যে সিঁড়িটা, মানে এটা হলো ইউজ করা হয় না, ওই সিঁড়িতে তালা মারা ছিল। আমরা ইট দিয়ে তালা তোলা ভেঙে পরে আমরা 27 জন এই সিঁড়ি দিয়ে নামছি। ভিতরে এত মনে করেন যে মানে এনো ফ্যাক্টরি, অনেক কাগজ, ওখানে ময়লা, এনো মানে শুকনা জাতীয় জিনিস অভাব নাম সব খালি এখান থেকে আগুন ওখানে যায়। যা মেশিন টেশিন ছিল, আমার 18 বছরের অর্জন, আমার 23 বছরের প্রতিষ্ঠানের বর্ষ, আমার কর্মজীবনের 35 বছর সব শেষ। আমার এখানে কিছু নাই। গত পরশু রাতে আমার 6টা মেশিন, অনেক মালামাল এগুলো নেমেছে। তার আগের সপ্তাহেও অনেক মালামাল ছিল এখানে। আমার এখনো পর্যন্ত 6টা মেশিন আমি র্যাপ আউটেই করি নাই। এভাবেই চলতেছে, কিচ্ছু করার নাই। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফিনিক্স লেদার যে ভবনটি রয়েছে, সেই ভবনে দুপুর 2টার কিছুক্ষণ পর আগুন লাগে এবং সেই আগুন কিন্তু এখন ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আমার পিছনের যেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে জরাজীর্ণ যে ভবন, অনেকটা পুরাতন যে ভবন, সেই ভবনে এখন পর্যন্ত আগুন লাগার যে ছাপ, অর্থাৎ যে কালো ধোঁয়া, সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে বলে রাখতে চাই যে এই ফিনিক্স লেদার যে ভবনটি রয়েছে, সেটির 5তলা, 6তলা এবং 6তলা যে অংশটুকু, সেখান থেকে মূলত আগুন লেগেছে। তবে আগুন লাগার যে সূত্রপাত, সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগেই একটি ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে এখন পর্যন্ত কোনো সূত্রপাত তারা জানাতে পারেনি। তবে তারা বলছে, ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে তদন্ত করার পর আগুন লাগার সূত্রপাত কি সেটি জানা যাবে। এবং সেই সঙ্গে এখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেমনটা পূর্বের খবরে আমি বলেছিলাম, যে মূলত এই পুরো ফিনিক্স যে লেদার কমপ্লেক্স যে ভবনটি রয়েছে, পুরো ভবনটির আগুন নিয়ন্ত্রণে মোট ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করেছে। এবং সেই সঙ্গে ফায়ার সার্ভিসের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সেনাবাহিনীও কিন্তু তাদেরকে সাহায্য করেছে। এক কথায় বলা চলে, এই পুরো ভবনটি এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে। তবে ধোঁয়ার যে ছাপ, সেটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং তারা ফায়ার সার্ভিস থেকে ব্রিফিংয়ে যেমনটা জানিয়েছে যে 5তলা এবং 6তলা থেকে আগুনের সূত্রপাত। তারা বলছে যে এই ভবনটি মূলত পুরো ভবনটি অনেকটা জরাজীর্ণ
এবং পুরাতন ভবন এবং আগুন নির্বাপকের কোনো ব্যবস্থা এই ভবনটির ছিল না এবং তারা বলছে এই পুরো ভবনে এর আগেও 2বার আগুন লাগার সূত্রপাত হয়েছে। তখন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ থেকে তাদেরকে 2বার নোটিশ দেওয়া হয়েছে, তবে মালিক কর্তৃপক্ষ তাদের কোনো কথাই শুনেনি এবং এই পুরো যে ভবনটি সেটির কোনো উন্নতির চেষ্টাও করেনি। এবং সেই সঙ্গে ব্রিফিংয়ে তারা যেমনটা জানিয়েছে যে মালিক পক্ষকে এর আগে 2বার তাদেরকে অনুলিপি দেওয়া হয়েছিল, সেই অনুলিপির কোনো তারা পরোয়া করেনি এবং সেই সঙ্গে তারা বলছে যে আগুন লাগার সূত্রপাত কোথা থেকে হতে পারে এবং কী কারণে কোথা থেকে আগুন লেগেছে সেটি তারা একটি তদন্ত কমিটি গঠন করবে। তখন তারা পুরো ব্যাপারটি সামনে নিয়ে আসতে পারবে যে মূলত আগুন লাগার যে সূত্রপাত। আর এখন যদি বলতে চাই যে এখন ভবনটির যে চিত্র আমাদের ক্যামেরা ফ্রেমে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই পুরো ভবনের একাংশ জুড়ে এখনও কালো ধোঁয়া কিন্তু বেরোচ্ছে এবং বাইরের যে অংশটুকু প্রত্যেকটি অংশে জানলার যে কাচের টুকরোগুলো রয়েছে সেই টুকরোগুলো কিন্তু এখনও ভেঙে পড়ছে এবং ভিতরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনও কাজ কিন্তু তারা চলমান রেখেছে। এবং সেই সঙ্গে একটু বলে রাখতে চাই যে 5তলা এবং 6তলার যে অংশটুকু সেই 5তলার পুরো ভবনটি জুড়ে হচ্ছে পুরো ভবনটি জুড়ে কিন্তু আমরা কিন্তু যেমনটা বলেছিলাম সেটি কিন্তু আমরা বলেছিলাম যে পুরো 5তলার ভবনটি জুড়ে কিন্তু জুতার যে গোডাউন সেখানে এবং 6তলায় কিন্তু মূলত আগুনটি লেগেছিল। তো আমরা এখন ফায়ার সার্ভিস ব্রিফ করছে, আমরা সেই সঙ্গে এখন আমাদের আর সহকর্মী আছে ঘটনাস্থলে, আমরা তার কাছে যেতে চাই, সাইফুল রুদ্রের কাছে আমরা যেতে চাই। মেঘ, ধন্যবাদ আপনাকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মাত্রই ব্রিফিং শেষ হয়েছে। তারা যেটা বলছিলেন আমাদেরকে যে প্রায় তখন বেলা 1:45 যখন এই আগুনের সূত্রপাত এবং এই ভবনটি হচ্ছে 7তলা, নিচতলা থেকে 7ম তলা পর্যন্ত বিভিন্ন ধরনের কোম্পানি তাদের বিভিন্ন ধরনের পণ্য এই ভবনে মজুত করেছে এবং প্রত্যেকটি তলায় দাহ্য পদার্থ থেকে শুরু করে খুব দ্রুত আগুন লেগে যায়, খুব দ্রুত আগুনে পুড়ে যেতে পারে এমন পদার্থ রাখা হয়েছে বলে, এমন ধরনের এই জাতীয় বস্তু রাখা হয়েছে বলে বলছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। ফায়ার সার্ভিসের কর্মকর্তার দেয়া তথ্যগুলো একটু আপনাদেরকে বলে রাখি। তিনি বলছিলেন যে প্লাস্টিক সামগ্রী থেকে শুরু করে কাপড়, প্লাস্টিক সামগ্রী, কেমিক্যাল এবং কিছু ক্ষেত্রে তারা বিভিন্ন ফ্লোরে গ্যাসের সিলিন্ডারও সরিয়ে নিতে দেখেছি আমরা। কেমিক্যালের পাশাপাশি চামড়াজাত পণ্য যেগুলো ছিল সেগুলো, মানে খুব দ্রুত আগুনে পুড়ে যায় এমন পণ্যগুলোই প্রত্যেকটি ফ্লোরে রাখা ছিল। আরও কিছু প্রশ্ন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার কাছে গণমাধ্যমের পক্ষ থেকে করা হয়েছিল। তো তার মধ্যে অন্যতম ছিল যে আমি তখন আপনাদেরকে একবার জানিয়েছিলাম যে আগুন লাগার ঘটনা এটি প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আজকের এই ঘটনা সহ এটি তৃতীয়বারের মতো, আমাদের হিসেব অনুযায়ী এটি তৃতীয়বারের মতো এই অগ্নিকাণ্ড। এর আগে ফায়ার সার্ভিস তাদেরকে দফায় দফায় নোটিশ দিয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ভবন মালিককে একাধিকবার সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে, তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে, তাদেরকে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে অফিসে এসে কথা বলেছেন, কিন্তু তারপরও তারা এই অগ্নি নির্বাপনে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেই ধরনের ব্যবস্থা তারা নেয়নি, যার ফলাফলে আজকে আবারও এই তৃতীয়বারের মতো এই আগুন লাগার ঘটনা এই ভবনটিতে ঘটেছে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, একেবারে পুরোপুরি আগুন নেভানোর যে বিষয়টি, যে এই আগুন এই উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা কিংবা সেটি এখনো তারা করেননি। আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। যে পরিমাণ যে আগুনের যে ভয়াবহতা ছিল, আগুনের যে তীব্রতা ছিল, সেটি একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছে। এখান থেকে এখন আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই, নতুন করে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এই বিষয়গুলোই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে।
আমরা একটু চেষ্টা করব ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা আছেন তার সঙ্গে একটু কথা বলতে। তিনি যদিও একবার ব্রিফিং করেছেন আনুষ্ঠানিকভাবে, আমরা আরও একবার চেষ্টা করব তার কাছ থেকে তথ্যগুলো জেনে নেয়ার, যে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে ভেতরে ওনারা অগ্নি নির্বাপন করতে গিয়ে ভেতরে কি অবস্থা দেখেছেন, ক্ষয়ক্ষতিটা কেমন ছিল, হতাহত হবার কোনো সম্ভাবনা ছিল কিনা, কিংবা সামান্যতমভাবে কিংবা অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ তারা কেউ আহত হয়েছেন কিনা। সেই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা ভিতরে ছিলেন, আগে নিয়ন্ত্রণে এনেছেন বলেছেন, আপনাদের পর্যবেক্ষণ একটু জানতে চাই। পর্যবেক্ষণটা অলরেডি আমি কিছুক্ষণ আগে বলেছি, এটা আসলে একটা পুরাতন বিল্ডিং এবং মিশ্র অকুপেন্ট, আপনার বিভিন্ন টাইপের পদার্থ দ্রব্যাদি দিয়ে একটা স্টোরও আছে প্লাস্টিকের, তারপরে গার্মেন্টসও আছে, আবার উপরে জুতার কারখানায় আপনারা জানেন যে চামড়া এবং অ্যাডহেসিভ এবং বিভিন্ন কেমিক্যাল এজেন্ট ইউজ হয়, এবং এগুলো পুড়ে আসলে আরও অন্যান্য কেমিক্যাল এজেন্ট তৈরি করে। তো এটা আমরা সব থেকে বড় যে ভয়টা পাচ্ছিলাম, যেহেতু একটা ঘিঞ্জি এলাকা, এখানে যদি বিস্তার লাভ করে তাহলে একটা বড় প্রাণহানি সহ অন্যান্য ঘটনা ঘটতো, সেটা আমরা রোধ করতে পেরেছি। এটা আমাদের সব থেকে বড় সফলতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ কনজাস্টেড জায়গা এবং এত কনফাইন্ড প্লেসের মধ্যে স্পেশাল এত বড় বড় ভেহিকেল নিয়ে কাজ করা সম্ভব হয়নি। তাও আমরা 11টা ইউনিট কাজে লাগিয়েছি, এবং আমরা ইনসাইড যে ফায়ার ফাইটিং যেটা ইন্টারনালি আমরা করতে পেরেছি, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটার্নালি কিন্তু আমরা কিছুই করতে পারি নাই। এইটা আমরা সম্পূর্ণ যা করেছি ইন্টারনালি করেছি, এটা একটা সীমাবদ্ধতা ছিল আমাদের। এখন পর্যন্ত আপনারা 2600-রও বেশি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করেছেন রাজধানীতে, তো সেই তালিকায় এই ভবনটি ছিল কিনা? এটা একটু আমার চেক করে দেখতে হবে, তবে আমার এই ভবনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা ঝুঁকিপূর্ণর মধ্যেই পড়ে। তবে আমাকে নিশ্চিত হতে হবে, কারণ আমি তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নই, তো আমাদের এই বিষয়গুলি নিশ্চিত করবে যে সংস্থা, তারা দেখে চিন্তা করতে পারে। তবে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা ঝুঁকিপূর্ণ ভবনের মতোই এখানকার অন্যান্য স্ট্রাকচার আমার সব কিছু মনে হয়েছে, এবং ভিতরে যেই কম্পার্টমেন্টালাইজড করা হয়েছে, বড় বড় কক্ষকে ছোট ছোট কক্ষে পরিণত করা হয়েছে, যেটা দিয়ে তৈরি করা হয়েছে সেইগুলো আবার হাইলি কম্বাসেবল, কাঠের দ্রব্য অথবা মনে করেন প্লাস্টিকের অথবা মনে করেন পলিথিনের, তো প্রত্যেকটাই কিন্তু আপনার হাইলি কম্বাসেবল। সুতরাং এইভাবেই এই জায়গাটাকে হাইলি কম্বাসেবল একটা এরিয়াতে পরিণত করা হয়েছে। কি ত্রুটি আপনারা লক্ষ্য করেছেন ভবনটিতে? প্রথম ত্রুটি হচ্ছে এটার ফায়ার সেফটি প্ল্যান নাই। দ্বিতীয় ত্রুটি আমাদের দৃষ্টিকোণ থেকে বলছি, দ্বিতীয় ত্রুটি প্ল্যান না থাকলেও কিছু না কিছু ফায়ার এক্সটিংগুইশার অথবা আপনার হোজড্রিল অথবা কোনো না কোনো অগ্নি নিরাপত্তার জন্য যেই প্রাথমিক বিষয়গুলি থাকে, কোনোটাই এখানে নাই। খুবই কম কিছু পেয়েছি, বাট এটা একেবারে যৎসামান্য, উল্লেখ করার মতো না। থ্যাংক ইউ। শুনছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিরেক্টর অপারেশনস তাজুল ইসলাম বলছিলেন যে এই ভবনের কী ধরনের ত্রুটি রয়েছে, এই ভবনে কী ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেই বিষয়গুলো তারা আমাদেরকে জানাচ্ছিলেন। পাশাপাশি এখনও আমরা দেখতে পাচ্ছি যে 7ম তলায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আগুনের যে ভয়াবহতা আমরা দেখেছি সেটা একেবারে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। যদি কোথাও কোনো ধরনের ছোট পরিসরে কোনো আগুন থাকে সেটাও তারা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বর্তমানে এই ঘটনাস্থল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রাজধানীর হাজারীবাগ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুদ্র এবং মেঘ, তারা জানাচ্ছিলেন আগুনের সর্বশেষ খবর। এবার অন্য প্রসঙ্গ। জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে হিংসা বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তরুণ প্রজন্মকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি ও রি-ইউনিয়ন পরিচালক কমিটির আহ্বায়ক মীর শরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 15-16 বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্তপাত হয়েছে, অনেক ছেলেদের প্রাণ দিতে হয়েছে।
এইটাকে যদি আমরা সত্যিকার অর্থেই আমরা যথার্থ একটা কাজে লাগাতে চাই, তাদের এই আত্মত্যাগকে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আবার একটা নতুন বাংলাদেশ যেন আমরা তৈরি করতে পারি, সকলে একসাথে হয়ে যেন আমরা সমস্ত হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে আমরা জানি অনেক অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তার দাবি, জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য জনদুর্ভোগ লাঘব করা হবে না। দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সমালোচনা করে শেখ হাসিনা কোন স্টেটাসে ভারতে আছেন সেই প্রশ্ন তোলেন। নির্বাচন সংস্কার আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা ও সংলাপে ব্যস্ততা যাচ্ছে সরকার ও নির্বাচন অংশীজনদের মাঝে। নির্বাচন কবে হবে তা নিয়েও চলছে যুক্তিতর্ক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার আহ্বান জানান। শহীদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে। একই দিন রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার দুর্নীতির সমালোচনা করেন। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। হাসিনের যে মহা দুর্নীতি, একেবারে গ্যালাক্সি সমান দুর্নীতি, এটা ছাড়া আর কোনো বক্তব্যই খুঁজে পাই না। এবং দুর্নীতির যে বিভিন্ন ডাইমেনশন, দুর্নীতির যে বিভিন্ন মডেল, কোন মডেলটা ধরে কথা বলবো? আজকে শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। ভারত কিভাবে তাকে রেখেছে কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দেবেন কি করে? কথিত উন্নয়নের নামে হাসিনা সরকার দুর্নীতি করে দেশ থেকে যে টাকা পাচার করেছে তা দেশে ফিরিয়ে আনার দাবিও জানান বিএনপি নেতারা। যে আমরাই থাকবো। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। আদালতের দোহাই দিয়ে বিচারের নামে আওয়ামী লীগ বিরোধী দলের দেশপ্রেমিক নেতা ও কর্মীদের হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গায় দলের কর্মী সমাবেশে কথা বলেন তিনি। দাবি করেন 15 বছরের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিরোধী দলের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে নির্বিচারে খুন করেছেন, বিচারের নামে প্রহসন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আপনারা তখন বলেছেন আমরা কিছু করি নাই, আদালত সব কিছু করেছে। আমরাও আপনাদেরকে আদালতের কাছে সংখ্যা দিতে আসেন, ফিরে আসেন, এই দেশে আসেন, সৎসাহস থাকলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। জুলাই গণ অভ্যুত্থানের পর বৈষম্য দূর হওয়ার কথা থাকলেও জাতিগত বিভেদ দূর হয়নি বলে অভিযোগ তুলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে আর যাতে রাজপথে সন্ত্রাসী হামলা না হয় সেই দাবিও তোলেন তারা। বিকেলে আদিবাসী শিক্ষার্থী এবং সংক্ষুব্ধ ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে একথা জানান তারা। বক্তারা বলেন, নিজ দেশের ভেতরের শত্রুকে চিহ্নিত করলেই জাতীয় ঐক্য গড়ে উঠবে। এছাড়া আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার সময় পুলিশের নীরব থাকলেও প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশ কেন আক্রমণ করলো সেই প্রশ্ন তোলেন আহত শিক্ষার্থীরা। আপনার বাড়ির সামনে দিয়ে আমাদেরকে হেঁটে আসতে দাও। সে দেয়ালে গেছে, সেই দেয়ালের একটি গ্রাফিটি আমরা বইয়ে দেখছি, একটা গোষ্ঠী অর্থাৎ স্টুডেন্ট ফর সোভারেন্টি প্রতিবাদে বা তাদের চাপে সেটা প্রত্যাহার করতে বাধ্য হলো। তাহলে প্রশ্ন ওঠে, এই এনসিটিভি তার সাথে কাজ করে। জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিলাম বন্ধুগণ, তারপরে এই প্রশ্নগুলো কেন এখানে দাঁড় করানো হচ্ছে? সেখানে পুলিশ উপস্থিত ছিল, পুলিশের সামনে থেকে পুলিশের ব্রিগেড ভেঙে তারা আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলাটা করেছে। এত রক্তের বিনিময়ে পাওয়ার পরেও আবার যে ঢাকার রাস্তায় রক্ত ঝরলো, সেটা এখন পর্যন্ত আমরা জানি না এই নতুন বাংলাদেশে, এই দ্বিতীয় স্বাধীনতার দেশে তার বিচার হবে কিনা।
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর মতো প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞরা। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়স কমানো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। এসব বিষয়ে শুধু রাজনৈতিক ঐক্য নয়, বরং জাতীয় ঐক্যের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে সব পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরির আশা জাতীয় নাগরিক কমিটির। হাসান ওয়ালির প্রতিবেদন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপে আমূল সংস্কারের, যার পরিপ্রেক্ষিতে অক্টোবরের প্রথম সপ্তাহে ৬টি সংস্কার কমিশন গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বুধবার সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন ও দুর্নীতি দমন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবনা জমা পড়ে প্রধান উপদেষ্টার কাছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার বয়স কমিয়ে ২৫ থেকে ২১, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নারীদের জন্য আলাদা ১০০ আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম বদলে জনগণতন্ত্রী, মূলনীতি পরিবর্তন সহ দেওয়া হয়েছে নানা প্রস্তাবনা। অন্যদিকে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে প্রস্তাবনা দিয়েছে বদিউল আলম মজুমদারের কমিশন। এসব প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজ্ঞদের। ম্যানেজ করতে পারে, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, ইলেকটোরাল ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাবনাকে স্বাগত জানাচ্ছেন অধ্যাপক সাব্বির আহমেদ। তবে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে আপত্তি তার। আপনি যদি একটা স্টুডেন্টকে ২১ বছরে তাকে নির্বাচন করার সুযোগ করে দেন, তো সে তো তার পড়ালেখাই শেষ করতে পারবে না। তিনি প্রধানমন্ত্রী হলে তিনি দলীয় প্রধান হতে পারবেন না, তিনি দুইবারের বেশি নির্বাচন করতে পারবেন না। এটা যদি হয় তাহলে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের রাজনৈতিক ব্যবস্থা অনেক দূরে এগিয়ে যাবে। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো তো কোনো ব্যক্তির ইচ্ছায় এখানে আসে নাই, এটা এই জাতির দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে। অনেকটা একই রকম অভিমত সংবিধান বিশেষজ্ঞ অ্যাডভোকেট আহসানুল করিমের। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে বিদ্যমান সংবিধানের ভিত্তি উল্লেখ করেন তিনি। বলেন, স্বৈরতন্ত্র ঠেকাতে ক্ষমতা কাঠামোর আরও সুনির্দিষ্ট প্রস্তাবনা জরুরি। কেন এখানে নিম্নকক্ষ করা হলো, তাদের কাজ কি, আবার উচ্চকক্ষ করা হলো, তাদের কাজ কি, সেটা কিন্তু এখানে বলা নাই। এই মূলনীতিগুলো হচ্ছে এই কনস্টিটিউশনের পিলার, এই পিলার একটা পিলারও ভাঙা যাবে না। সুতরাং এগুলোকে তো সুপারিশ করলে হবে না, তো আগামী সংসদ যদি চায়ও সেটা করতে পারবে না। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দুই বিশ্লেষকই। তবে ইভিএম বাতিল করা নিয়ে আছে ভিন্ন মত। ইভিএম এর মাধ্যমে যত রকম কারচুপি করা সব করেছে, সুতরাং আমি সংস্কার যারা করেছেন তাদের সাথে আমি একমত। সারা দুনিয়া যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে যাচ্ছে, সেখানে এই সংস্কার কমিশন এসে এটাকে বাদ দিয়ে দিয়েছে। সংবিধানের মূলনীতি সহ স্পর্শকাতর বিষয় পরিবর্তনে শুধু রাজনৈতিক ঐকমত্য নয়, জাতীয় ঐকমত্যের উপর জোর বিশেষজ্ঞদের। ক্ষমতাকে নিজের মতো করে একেবারে রাজার মতো রাজ্য যেভাবে চালাতো প্রাচীনকালে এম্পায়াররা, ঠিক সেই প্রক্রিয়ায় দেশ চালানো, ওটার থেকে আমরা অন্তত বের হতে পারবো। শুধু পলিটিক্যাল কনসেনসাস হলেই হবে না, প্রিএমবেলের চেঞ্জে জাতীয় বিতর্ক হওয়া দরকার। সব পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের মধ্য দিয়ে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা তৈরি হবে বলে আশাবাদ নাগরিক কমিটির। ঠিক কতটুকু সংস্কারকে তারা ফেয়ার মনে করছেন, যদি সেটা উত্থাপন করা যায় তাহলে আলোচনা টেবিলে আলাপ হতে পারে যে এইটা আরেকটু বাড়ানো সম্ভব না কমানো সম্ভব। সংস্কার প্রস্তাবনা নিয়ে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে অন্তর্বর্তী সরকার, তারপরই তৈরি হবে চূড়ান্ত সংস্কার প্রস্তাবনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি, নতুন করে আশা দেখিয়ে কোনো লাভ নেই। এর আগে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, আগে সংস্কার পরে নির্বাচন হতে হবে। পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আমরা পিআর সিস্টেমে ওই নিম্নকক্ষ বলেন, উচ্চকক্ষ বলেন, সব সেক্টরেই পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে। বাংলাদেশে জাতীয়
সরকার হবে, নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়ার সিস্টেমে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। সময় সংবাদে আরও থাকছে, আমদানির খবরে চালের বাজারে কমছে উত্তাপ। কেজিতে 2-1 টাকা কমলেও ফেরেনি আগের অবস্থা, কাটেনি ভোজ্য তেলের সংকট। সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দামে স্বস্তি। 4 ব্যাংক থেকেই 1.5 লাখ কোটি টাকার বেশি লুটপাট করেছে এস আলম গ্রুপ। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ দুর্নীতির চিত্র। শুধু চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে 234 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় বিগত সরকারের সুবিধাভোগী গ্রুপটির দুর্নীতির ফিরিস্তি খুঁজতে টাস্ক ফোর্স গঠন করেছে দুদক। যদিও বিশেষজ্ঞরা বলছেন বড় দুর্নীতিবাজ ধরতে এখনও বাড়েনি দুদকের তৎপরতা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। চট্টগ্রাম নগরীর চটপটির দোকান দেখতে ছোটখাটো হলেও এই প্রতিষ্ঠান ও 2টি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত 234 কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগ উঠেছে। ঋণ গ্রহণ করেন নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মালিক নাজমি নওরোজ হলেও প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংকটির মালিক সাইফুল আলমের পকেটে। এমন অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। চটপটির দোকান ও 2টি রেস্তোরাঁর বিপরীতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ ও বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে লুটপাটের ঘটনা অনুসন্ধান করছে দুদক। ইতোমধ্যে বিএফআইইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা ও ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। যদিও দুদকের আইন বিভাগের সাবেক মহাপরিচালক মনে করেন বড় দুর্নীতিবাজ ধরার ক্ষেত্রে সক্রিয়তার এখনো ঘাটতি রয়েছে। সেই সময়কার দুদক এটা ধরতে পারেনি, ধরবার চেষ্টায় বা চিন্তাই করতে পারেনি, যেহেতু সরকারি প্রভাব ছিল সেই কারণে। এখন যে পট পরিবর্তন হয়ে গেছে, সরকার এবং বাইরের পরিবেশ সবটাই হচ্ছে যে এই দুর্নীতিকে ধরো। সেই জায়গায় দুদকের যে তৎপরতা, সেই ক্ষিপ্র গতি আমি দেখছি না। দুদক কেমন যেন একটু কুঁড়েমি, কেমন যেন একটু ঢিলেমি ভাব মনে হচ্ছে। ইতোমধ্যে বন্ধ হওয়া এস আলমের 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার আমলে গুমকাণ্ডের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সংগঠনটির বার্ষিক প্রতিবেদনে 100টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বৃহস্পতিবার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। ওয়ার্ল্ড রিপোর্ট 2025 শীর্ষক 546 পৃষ্ঠার ওই প্রতিবেদনে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় ঘটা গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দেয় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করা হয়। একই সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। ছাত্র জনতার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণে 1000-এর বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। HRWর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে আন্তর্জাতিক সহায়তা ও গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া এই অগ্রগতি স্থায়ী নাও হতে পারে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে চালের দাম, তবে এখনও তা চড়ে আছে ঊর্ধ্বমূল্যেই। এদিকে দাম বৃদ্ধির পরও আবারও সংকটে পড়েছে বোতলজাত সয়াবিন তেলের বাজার। একে দাম বৃদ্ধির কারসাজি হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে সরবরাহ বেশি থাকায় শীতকালীন সবজির দামে স্বস্তি মিলছে ভোক্তারা।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন MS আরিফিন। চালের বাজার কয়েক সপ্তাহ চড়া থাকার পর অবশেষে দাম কমতে শুরু করেছে রাজধানীতে। শুক্রবার সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, বিড়ি 28 কেজিতে 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 57 থেকে 58 টাকায়। মানভেদে নাজির শাইলের দাম কমেছে কেজিতে 2 টাকা। তবে মিনিকেটের দাম কমতির কোনো খবর নেই বিক্রেতাদের কাছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে 78 থেকে 79 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানির খবরে মিলাররা মজুত করা চাল বাজারে ছাড়তে শুরু করায় দাম কমছে। চালের বাজারে দাম ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কেমরের দাম বাড়িয়ে যাচ্ছে, ভ্যাট ট্যাক্স বেড়ে গেছে নাকি। কোনো অভাব নাই, কোনো কিছু নাই, তারপরও এর বাজার আসলে কিন্তু আমরা একদম হতাশ হয়ে যায়। বড় বড় মিল যারা আছে ওরা ধান একসাথে বেশি কিনে মজুত করে ফেললে অন্য ছোট মিলার যারা আছে ওরা পারছে না পাওয়ার কারণে ওরা বলতেছে যে ধানের অভাব। ইন্ডিয়ান মালটা যদি অ্যাভেলেবল হয় তখন হয়তো একটু কমে বিক্রি করতে পারবো বা কমে কিনতে পারবো। বাজারে বোতলজাত সয়াবিন তেল হাওয়া করে দিয়ে দাম বাড়িয়ে নেয়ার পর আবারও দাম বৃদ্ধির পায়তারা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এমন অভিযোগের পক্ষে ব্যবসায়ীদের যুক্তি, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে প্রতিষ্ঠানগুলো। বেশি দামে তেল কেনার অভিযোগ ভোক্তারও। গায়ের দামে থেকে 10 টাকা করে বেশি নিচ্ছে, কিছু করার নাই, যেহেতু তেল পাই না আমাদের তো খেতেই হবে। খোলা সয়াবিনের বাজার সংকট থাকা কথা, ওই জায়গায় এখন সংকট দেখা যাচ্ছে ইনটেক তেলে। তারা কি করতেছে, আগের মালগুলো তারা আগে ভাগে স্টক সিন করে ফেলতেছে, যাতে করে যে নতুন যে রেটটা আসবে ওই হিসাবে, যার কারণে কিন্তু আমাদের মার্কেটে ঘাটতি সৃষ্টি হচ্ছে। এদিকে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে শীতকালীন সবজির দাম। বেশিরভাগ সবজি মিলছে 20 থেকে 40 টাকা প্রতি কেজিতে। সিজনাল যে সবজিগুলি আছে সব আলহামদুলিল্লাহ ভালো। শীতকালীন হিসাবে মোটামুটি সব সবজি আমদানি আছে থাকার কারণে সবজির দাম কম। বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকায়। পুরাতন দেশি পেঁয়াজ 90 টাকা আর নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শুধু কি সাধারণ মানুষের কাঁধেই ভ্যাটের চাপ বেড়েছে? ব্যবসায়ীরা বলছেন, টার্নওভার করের সীমা কমিয়ে তাদের ঘাড়েও চাপানো হয়েছে উচ্চ ভ্যাটের বোঝা, যার ঘানি আবার টানতে হবে ভোক্তাদেরকেই। NBR-এর সাবেক এক চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতি সম্প্রসারণে যখন টার্নওভার করের সীমা বাড়ানো উচিত, ঠিক তখন উল্টো পদক্ষেপ নিল সরকার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। যাত্রার মানের সাথে এখন যদি আবার ভ্যাট যোগ হয়, কষ্টের উপর আরেকটা কষ্ট সৃষ্টি হলো। ভ্যাট দিয়ে আমরা আমাদের উন্নয়নমূলক কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। ভ্যাটের চাপে কি শুধু ভোক্তারাই নাকাল? খুচরা দোকানিরা বলছেন, তাদের হিসাবও পাল্টে দিয়েছে সম্প্রতি ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 সংশোধন করে জারি করা অধ্যাদেশ। বেচা বিক্রি তো দেখা যাচ্ছে তুলনামূলকভাবে কম, আবার জিনিসপত্রের দাম বেশি, আবার এর উপরে ভ্যাট বসাইছে, আবার ট্যাক্স বাড়াইছে, দেখা যাচ্ছে আমাদের অস্বস্তি সব দিকেই। আগে তো আমার 2টা দোকান ছিল, লাভের চাইতে ভ্যাট বেশি, এই কারণে ব্যবসা এখন গোছাই নেওয়া লাগবে আস্তে আস্তে। প্রতিযোগিতার বাজারে স্বল্প মুনাফায় চলতে না পেরে ব্যবসার পরিধি ছোট করেছেন এই মুদি দোকানে। তারপরও তার জীবন জীবিকা কঠিন করে দিয়েছে টার্নওভার করের হিসাব। কারণ ভ্যাটের আওতা বাড়াতে টার্নওভার করের জন্য তালিকাভুক্তি সীমা 50 লাখ টাকা থেকে কমিয়ে 30 লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ আগে কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক বিক্রি 50 লাখ টাকা না হলে ওই প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হতো না। অথচ বর্তমানে 30 লাখ টাকা হলেই দিতে হবে 4% হারে টার্নওভার কর। আগে এই টার্নওভার কর সীমা 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা ছিল, বর্তমানে তা করা হয়েছে 30 লাখ থেকে 50 লাখ টাকা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের টার্নওভার 50 লাখ টাকা পার হলেই ওই প্রতিষ্ঠানকে গুনতে হবে 15% ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন, তাদের উপর চাপানো ভ্যাটের বোঝা দিন শেষে বহন করতে হবে ভোক্তাকেই। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। NBR-এর সাবেক এই চেয়ারম্যানের মতে, চাপে থাকা অর্থনীতির বাস্তবতা আমলে নিয়ে যখন টার্নওভার করের সীমা বাড়ানো দরকার, ঠিক তখনই উল্টো পথে হাঁটলো সরকার। আমরা অর্থনীতি গ্রো করতেছি, আমার জিনিসপত্রের দাম বাড়তেছে, ডলারের মূল্য বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে, ইনফ্লেশন অনবরত কন্টিনিউয়াসলি ইনফ্লেশন বেড়ে গেছে। সেখানে 50 হওয়া উচিত 75 বা 1 লাখ, সেটা না করে আমি আশ্চর্য হচ্ছি যেটা 30 করেছে। এদিকে রাইড শেয়ারিং, স্পন্সরশিপ, তথ্য প্রযুক্তি সহ 85 ধরনের সেবা ও জ্যাম, জেলি, টিস্যু, সস, বিস্কুট, নুডলস, ওষুধ সহ 75 ধরনের পণ্যের উৎপাদন পর্যায়ে টার্নওভার যাই হোক না কেন, ভ্যাট দিতে হবে 15% হারে। 2019 সালের জুলাইয়ে দেয়া সেই সাধারণ আদেশ বহাল রাখা হয়েছে এখনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের খবর। মানিকগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে আহতদের ক্ষত এখনও কাটেনি।
অতি কষ্টে জীবনযাপন করছেন তারা। উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি আহতদের পরিবারের। এদিকে সন্তান হারালেও দেশের জন্য প্রাণ দেয়ায় গর্ববোধ করছেন নিহতের স্বজনরা। হতাহতের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। রমজান আলীর ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। দুইটা পুলিশ এসে আমার ধাওয়া করে, আমার হাত এভাবে ধরে, আমি জামটা দিয়ে দৌড় দিই। পুলিশ আমার গুলি করে, 3টা গুলির মধ্যে একটা গুলি আমার আগে থুরা লাগে, আমার পা ভেঙে গেছে। আমার অবস্থা ক্রিটিক্যাল, আমার পালসও কমে গেছে। এই দেশটা আমি উপভোগ করতে চাই, আমার বাঁচাটা ইচ্ছা। স্ট্রেচারে ভর করে চলছে সাকিবের জীবন। জুলাই বিপ্লবে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে তার জীবনে নেমে আসে অন্ধকার। ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর নির্মম অত্যাচারের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের 2য় বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মুদি দোকান করে সংসারের খরচ চালাতেন। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পায়ে গুলি লেগে গুরুতর আহত হন সাকিব। অর্থাভাবে উন্নত চিকিৎসা না করতে পেরে কষ্টে দিন কাটছে তার। আমার অবস্থা ক্রিটিক্যাল। আমি তখন অটোতে ঢুকায়, আমার পালসও কমে আইছে। আমি যে বাঁচবো এটা আমার আমি আশাও করি নাই যে আমি বাঁচবো। আমি রাষ্ট্রের কাছ থেকে আমি কিছু পাইনি। নিজস্ব অর্থায়নে যতটুকু পারছি ততটুকু চিকিৎসা নিচ্ছি, আর সরকারিভাবে বা কোনো ডিপার্টমেন্টালি কোনো চিকিৎসা পাই নাই। প্রতিদিন মুন্না হসপিটালে গিয়ে আমার থেরাপি নিতে হয় পায়ের। সব সমস্যা আমার পায়ে এখনো চিকিৎসা প্রয়োজন। কোমরে কোপ দেওয়া হয়, সারা শরীরে মারধর করা হয়, লাঠিচার্জ করা হয়। আমি 2 হসপিটালে ট্রিটমেন্ট নেই। এদিকে পুলিশের গুলিতে নিহত রফিকুল ইসলাম ও সাদ আহমেদের পরিবারের দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমি শুনি টিভিতে ঘোষণা দেয় অমুক 300 পরিবারে 200 পরিবারের আসে, আমাদের তো কিছু আসে যায় না। হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। শিক্ষার্থী এবং সাধারণ জনতাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারি নির্দেশনা পেলে আমরা সকল কাজগুলো খুব দ্রুত এবং এফিশিয়েন্টলি করার চেষ্টা করব। ছাত্র জনতার আন্দোলনে মানিকগঞ্জের 5 জন নিহত এবং 124 জন আহত হয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। বেপরোয়া গতির বাস কেড়ে নিল 6 যুবকের প্রাণ। গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী 3 যুবক নিহত। এদিকে চট্টগ্রামে বাস চাপায় ঝরল মোটরসাইকেল আরোহী আরও 3 যুবকের প্রাণ। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। দ্রুতগতির বাস চাপায় গোপালগঞ্জে প্রাণ গেল 3 যুবকের। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। শুক্রবার সকালে জেলার কাশিয়ানী উপজেলার পোনা এলাকা থেকে খেজুরের রস খাওয়ার জন্য মোটরসাইকেলে করে পাশের জেলা ফরিদপুরের বোয়ালমারীর কালীনগর যাচ্ছিলেন দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা নামের 3 যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 2 জন। গুরুতর আহত অবস্থায় একজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চট্টগ্রামের মিরসরে বড়ুয়াপাড়া থেকে 3 যুবক রুবেল, নিপ্পু ও সনি বড়ুয়া মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডের একটি হোটেলে সকালের নাস্তা করতে যান। বাড়ি ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামীর একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন প্রাণ হারান। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থী সমাগমে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে চলে বেচাকেনা। এর মধ্যে গৃহস্থালী পণ্য এবং খাবারের দোকানের অফার লুফে নিচ্ছেন ক্রেতারা। প্রত্যাশার চেয়ে দর্শনার্থী সমাগম বেশি হয় খুশি বিক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় উৎসব মুখর এক পরিবেশ। উৎসবের আমেজ, স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, ছোটদের জন্য নির্মিত থিম পার্কে। শুক্রবার সকাল থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটায় আনন্দ মুখর সময় উপভোগ করেন দর্শনার্থীরা। বাইরে থেকে একটু কমে পাওয়া যায় আর একসাথে অনেক আইটেম পাওয়া যায়,
বিশেষ করে বাচ্চাদের যে খাবারের আইটেমগুলো। আমি মেলা আসে বন্দুক কিনছি, বিভিন্ন ধরনের খেলনা কিনছি, তারপর খাবার খাইছি। এখানে একটু এক্সেপশনাল জিনিস পাওয়া যায়, এই কারণে আর কি সব পরিবারে আসা। বরাবরের মতোই গৃহস্থলী পণ্যের স্টলে ক্রেতার উপচে পড়া ভিড়। মোড়কজাত খাদ্য পণ্যের দোকানে প্যাকেজ অফারেও আগ্রহ ক্রেতার। ফার্স্টেই দিল্লি অ্যালুমিনিয়াম, এখান থেকে সবসময় কেনাকাটা করি, তো এইমাত্র একটা টিপট কিনলাম। আমাদের পর্দা নামানোর আগে থেকেই কাস্টমার পর্দা সরিয়ে ঢুকে যাচ্ছে। আমাদের যে কোনো পণ্য নিয়ে গ্রাহকের খুব পজিটিভ সাইনিং পাওয়া যাচ্ছে। ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বসিত বিক্রেতারাও। ক্রেতা টানতে নিচ্ছেন নতুন নতুন কৌশল। একদম ফ্রেশ ইনট্যাক্ট প্রোডাক্ট। এইটা মেলা উপলক্ষে শুধুমাত্র বাণিজ্য মেলাতেই আমরা 10% ডিসকাউন্টে আমরা ছাড়ছি। যদি তারা গেম খেলে 20% নাও পায়, ফ্ল্যাট তাদের 5% ডিসকাউন্ট আমরা দিয়ে দিয়েছি। দোকান খোলার আগে আমাদের অনেক কাস্টমার, ক্রেতা, দর্শনার্থী হাজির। আমরা আশা করছি খুব ভালো দিন যাবে। গত ফ্রাইডেগুলো এবং ভবিষ্যতের ফ্রাইডেগুলো অত্যন্ত ভালো ব্যবসা হবে। মেলায় আসা যেসব প্রতিষ্ঠানের লক্ষ্য বিক্রি নয়, প্রতিষ্ঠান ও পণ্যের প্রচার, তারাও খুশি দর্শনার্থী সমাগমে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। আসিফ, ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেলা যত গড়িয়েছে তত মানুষের আমরা ভিড় অনেক বেশি বাড়তে দেখছি এবং এখন বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে পড়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। এখানে ক্রেতা, দর্শনার্থী তারা সাপ্তাহিক ছুটির দিনে এসছেন এই পূর্বাঞ্চলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং যে সন্ধ্যা হওয়া সত্ত্বেও আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আরও অনেক দর্শনার্থী এবং ক্রেতা বাণিজ্য মেলায় এখনও প্রবেশ করে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে মেলার যারা টিকিটের ইজারাদার যারা আছেন তারা জানিয়েছেন যে সারাদিনে এখন পর্যন্ত প্রায় 3 লাখের মতো টিকিট বিক্রি হয়েছে এবং এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। তো ক্রেতাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি তারা জানিয়েছেন যে আগের বারের তুলনায় মেলায় পণ্যের দাম তেমন একটা তারা আশানুরূপ কমের মধ্যে পাচ্ছেন না। তারা ধারণা করছেন যে মেলা যত শেষের দিকে গড়াবে তত পণ্যের দাম আরও কিছুটা কমবে এবং আমরা প্রত্যেকবার যেটা দেখতে পাই যে মেলাকে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে পণ্যের তারা অনেক ছাড় অফার করে থাকেন, কিন্তু ক্রেতাদের এর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা এই ছাড়ের দিকে তারা কেউ আকর্ষিত হচ্ছেন, আবার কেউ বলছেন যে প্রতিবার যে পরিমাণে ছাড় থাকে এবার ছাড় ততটা আকর্ষণীয় নয়। তারা আশা করছেন যে পণ্য তারা আরও যেন সাশ্রয়ী মূল্যে তারা আরও পেতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের পণ্য তারা আশা করছেন। আমরা এখানে 362টি স্টলের মধ্যে বিদেশিও স্টল আমরা অনেকগুলো দেখেছি, প্রায় 11টা প্রতিষ্ঠান এখানে বিদেশি প্যাভিলিয়ন স্টল দিয়েছেন। সেই প্যাভিলিয়নগুলোতেও আমরা ঘুরে দেখেছি যে বিদেশি স্টলগুলোর প্রতি ক্রেতা এবং দর্শনার্থীদের একটা আলাদা আকর্ষণ দেখা যাচ্ছে। তারা অনেকেই হয়তোবা সেখানে উচ্চ মূল্যের কারণে জিনিস কিনতে পারছেন না, কিন্তু তারা প্রত্যেকেই সেই স্টল বা প্যাভিলিয়নগুলো তারা ঘুরে দেখছেন, তারা বিভিন্ন পণ্য তারা দেখছেন এবং আমরা যেটা দেখছি যে এখানে দর্শনার্থীর চেয়ে সাধারণত দেখা যায় যে মানুষ শুধুমাত্র দর্শনার্থী হিসেবে থাকে, কিন্তু কেনাকাটার পরিমাণও আমরা দেখতে পাচ্ছি যে তারা কেনাকাটাতেও এবার বেশ আগ্রহী আছে ক্রেতারা। তো 17তম দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার আন্তর্জাতিক খবর। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছর এবং তার স্ত্রী বুশরা বিবিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পরপর 3 দফায় তারিখ পেছানোর পর শুক্রবার রায় ঘোষণা করা হলো। এ সময় আদালত কক্ষ থেকেই বুশরা বিবিকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। যদিও এই মামলাকে মেকি বলে আখ্যা দিয়েছেন ইমরান খান। পিটিআর নেতারাও রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন। 2024 সালে সাধারণ নির্বাচনের পর আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করা হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে। শত শত কোটি রুপি লোপাটের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। 3 বার তারিখ পেছানোর পর অবশেষে শুক্রবার এই মামলার রায় দিলেন আদালত। রায় অনুযায়ী ইমরান খানের 14 এবং বুশরা বিবির 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর নামে 10 লাখ এবং বুশরা বিবির নামে 5 লাখ টাকার জরিমানাও ধার্য করা হয়েছে। পরিশোধে ব্যর্থ হলে দুজনের সাজার মেয়াদ যথাক্রমে 6 ও 3 মাস বাড়ানো হবে।
প্রাথমিকভাবে গত বছরের 23 ডিসেম্বর শুনানির তারিখ ধার্য হলেও ইসলামাবাদ আদালত তা পিছিয়ে 6 জানুয়ারিতে নিয়ে যায়, যেখানে ইমরান খান ও বুশরা বিবি আদালতে উপস্থিত না হওয়ায় রায়ের তারিখ পেছানোর কারণ হিসেবে উল্লেখ করেন বিচারক। পরে নতুন তারিখে আদিয়ালা জেলে একটি অস্থায়ী আদালতে বিচারক নাসির জাবেদ রানা এই মামলার রায় পড়ে শোনান। রায়ের পর আদালত থেকে গ্রেফতার করা হয় বুশরাকে। রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন পিটিআই নেতারা। আল কাদের ইউনিভার্সিটি ট্রাস্ট থেকে ইমরান খান 1 পয়সাও লোপাট করেননি বলে দাবি তাদের। প্রয়োজনে তারা উচ্চ আদালতে যেতেও প্রস্তুত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেশের বাইরের খবর। নানা নাটকীয়তার পর অবশেষে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের প্রতিনিধি দল অবগত করার পর মন্ত্রিসভাকেও বিষয়টি জানানোর জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যদিও গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তিতে ভাঙনের সুর উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। এর মধ্যে পদত্যাগের হুমকি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গফির। গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পরও তেল আবিবের হামলা অব্যাহত রয়েছে। 2 দিনে নিহত হয়েছেন 87 ফিলিস্তিনি। এ যেন শেষ মুহূর্তের ধ্বংসযজ্ঞের খেলা। যুদ্ধবিরতির ঘোষণার পর থেকেই অবরুদ্ধ গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। শুক্রবারও দখলদারদের মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে অবরুদ্ধ উপত্যকাটি। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। নানা নাটকীয়তার পর অবশেষে বন্দি বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বন্দি মুক্তি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। একই দিন বিনিয়ামিন নেতানিয়াহুকে অবগত করার পর মন্ত্রিসভাকেও বিষয়টি জানানোর জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার শেষ মুহূর্তের চুক্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিছু শর্তে পরিবর্তন করতে চাওয়ার অভিযোগ করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য ভোটাভুটি পিছিয়ে দেন বিনিয়ামিন। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিটিতে সই করেছেন ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র এবং কাতারের প্রতিনিধিরা। চুক্তির বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে জিম্মিদের পরিবারকে। তবে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে ভাঙনের সুর উঠেছে ইসরায়েলি মন্ত্রিসভায়। বন্দি বিনিময় হলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। গাজায় যুদ্ধবিরতি একটি পরিত্যক্ত চুক্তি। এর অর্থ হলো শত শত সন্ত্রাসীকে মুক্তি দেয়া, হাজার হাজার গাজাবাসীকে উত্তরাঞ্চল থেকে ফিরিয়ে আনা, ফিলাডেলফিয়া করিডোরের সংঘাত বন্ধ করা। বন্দি বিনিময়ের চুক্তির অর্থ হলো এখন পর্যন্ত ইসরায়েলের সব অর্জন ধূলিসাৎ হয়ে যাওয়া। বিশ্লেষকরা বলছেন, কট্টর ডানপন্থী এই নেতার পদত্যাগে দেশটির পার্লামেন্টে কমে যাবে ক্ষমতাসীনদের আসন সংখ্যা, নেমে আসবে 68 থেকে 62-তে। এতে চ্যালেঞ্জের মুখে পড়বেন বিনিয়ামিন নেতানিয়াহু। এমনকি নেতানিয়াহুর অন্যান্য সহযোগীরা যদি বেন গাভিরের সঙ্গে যোগ দেয়, তবে পতন ঘটতে পারে সরকারের। মৌসুমী সাথী, সময় সংবাদ। এবার খেলার খবর। তামিমের সঙ্গে মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ঢাকার হার্ড হিটার্স ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। মাঠে যা হয়েছে তা হিট অব দ্য মোমেন্টে ভেবে ভুলে যেতে চান তিনি। বিপিএলে বড় বড় ছক্কা হাঁকানোর পেছনে মনে করালেন নিজের কঠোর পরিশ্রমের কথাও। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। 82, 23, 7, 10 দুইটা আনবিটেন। তবে রানের নীতিতে আপনি চলতি বিপিএলে সাব্বির রহমান রুম্মানকে মাপতে পারবেন না, তাকে মাপতে হবে ছক্কা দিয়ে। কথা বলবো তার সঙ্গে। ধন্যবাদ সাব্বির সময় দেওয়ার জন্য। এত বড় বড় ছক্কা, নিশ্চয়ই আপনার ক্যারিয়ারের একটা নতুন কামব্যাক, খুব বেশি আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে। আলহামদুলিল্লাহ, আসলে কামব্যাক বলতে পারেন, একটা নতুন অধ্যায় বলতে পারেন। এটা আমার সাথে যায়। আসলেই প্র্যাকটিস করছি, অনেক কষ্ট করেছি। লাস্ট বিপিএলটা খেলি নাই, কষ্ট লেগেছে, বাট কামব্যাক করতে হবে, ন্যাশনালে খেলতে হবে, সব কিছু নিয়ে প্র্যাকটিস করেছি এবং আলহামদুলিল্লাহ সোফার ভালো যাচ্ছে। এত বড় ছক্কা আপনি এর আগেও মারতেন, সবসময় আপনি অ্যাটাকিং মুডে খেলতেন, কিন্তু এত বড় ছক্কার আসলে রহস্যটা কি? না, আসলে রহস্য না, আসলে অল অফ দ্য কনফিডেন্স ভাই। আসলে আমি যেখানে প্র্যাকটিস করেছি, যেভাবে প্র্যাকটিস করেছি, এই কনফিডেন্সটা আমার বিল্ড আপ করছে মাঠে এবং আমি এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো যাচ্ছে। রুমান, পৃথিবীটা গোল, বাউন্ডারি লাইনও গোল। সেই বাউন্ডারি লাইনে অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক কিছু হয়ে যায়, সেটাকে কি মাঠেই শেষ করছেন কিনা? না, অবশ্যই ভাই, ইনসাইড দ্য ফিল্ড ভাই, যা হয় ইনসাইড ফিল্ডে ভুলে যাওয়া উচিত এবং আমার কাছে মনে হয় মাঠের মধ্যে যা হচ্ছে না হবে, কী হচ্ছে না হচ্ছে, এটা মাঠের মধ্যে থাকাই ভালো এবং এটা বাইরে জিনিসটা নিয়ে নাও নিয়ে ভালো। বরিশালের সঙ্গে ম্যাচে মাঠের মধ্যে তামিম ইকবালের সঙ্গে আপনার একটা ইনসিডেন্স হয়েছিল, যা নিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি কথা হচ্ছে। কি আসলে হয়েছিল এবং আপনি আসলে এই মুহূর্তে আপনার অবস্থানটা যদি একটু বলতেন।
না দেখেন, মাঠের মধ্যে যেই ঘটনাই হোক এটা মাঠের মধ্যে শেষ হয়ে যায় আমাদের মধ্যে। এবং তামিম ভাই আমার অনেক বড় ভাই, আমার সিনিয়র বড় ভাই, রেসপেক্টফুল বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার আসলে বাংলাদেশের আসবেও না আমি জানি, বাট ওনার হিট দ্য মোমেন্ট এটা হয়ে গেছে। আর আমি ওটা কিছু মনে করিনি অ্যাজ এ ছোটো ভাই হিসেবে। আর আমার উনি খুবই ক্লোজ বড় ভাই আমার, এবং ওনার সাথে আমার খুবই সম্পর্ক ভালো এবং আশা করছি সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতে ভালো যাবে। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম জাতীয় দলের সাবেক হার্ডিটার ব্যাটসম্যান, যদিও সাবেক নয়, যে কোনো সময় হয়তোবা চলে আসতে পারেন আবারও জাতীয় দলে, বিশেষ করে এবারে বিপিএলে যেভাবে তিনি খেলছেন সেই পুরনো সাব্বির রহমান রুমান। তার সঙ্গে বলছিলেন যে আপাতত এই বিপিএল দিয়ে ফিরতে চান জাতীয় দলে। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পুরান ঢাকার হাজারীবাগে এবার আগুনে পুড়ল লেদার গোডাউন। বহুতল ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলা ভস্মীভূত, জানা যায়নি কারণ, বিপুল মালামাল ছাই। লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের। দ্রুত ভোট চান ফারুক। ১৫ বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগ জামায়াতের। এবং চটপটির দোকান দেখিয়ে ঋণের নামে বিপুল টাকা আত্মসাৎ এস আলমের। 4 ব্যাংক থেকে 1.5 লাখ কোটি টাকা লুটপাট। বড় দুর্নীতিবাজ ধরতে দুদকের আরও সক্রিয় হওয়ার পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।